কলকাতা যখন প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে তখন আমরা অপেক্ষায় ছিলাম বর্ষার। আর বর্ষা এলেই পাড়ি দেব কলকাতা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তবে এবার মিস্টার গ্রেহাউন্ড একা নয়, তার সাথে থাকবে তার বন্ধু বান্ধবরাও। বেঙ্গলস ওন নেক্সেলাইট গ্রুপ বা বম গ্রুপের নেক্সেনদের সাথে রীতিমতো র্যালি করে যাবে সে। উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবায় জমায়েত হয়ে চা খেয়ে যাত্রা শুরু হলো ঠিক সকাল 7টায়। রেইন ড্রাইভ বলে কথা, তাই কোলাঘাট পৌঁছতেই বৃষ্টি আমাদের সঙ্গ দিল। যে কোনো উইকেন্ডেই কলকাতা থেকে ট্রেনে, বাসে বা গাড়িতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রামে। আর দুদিনে ঘুরে দেখে নেওয়া যায় ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর খোয়াবগাঁ। এই পর্বে থাকছে ঝাড়গ্রামের সমস্ত ঘোরাঘুরি, সেখানকার হোটেল আরণ্যকের রিভিউ। সকাল 9:30 নাগাদ বালিভাসা টোল প্লাজা পেরিয়েই আমাদের ব্রেকফাস্ট স্টপ হোটেল জয়গুরুতে এসে পৌঁছালাম। ওড়িশা ঘুরতে গেলে প্রতিবার আমরা এখানেই ব্রেকফাস্ট করি। সবার জন্য আলুর পরোটা, ধোসা আর ছোলা বাটুরা আগেই অর্ডার দেওয়া ছিল। তারপরে একটু বিশ্রাম নিয়ে এলাম লোধাশুলির জঙ্গলে। বর্ষায় তখন রাস্তার দুপাশে জঙ্গলের সতেজ রূপ মন খুশি করে দেয়। শীতে এই শালের জঙ্গল আবার হলুদ রঙে সেজে ওঠে। আমরা একটু ফটো সেশন শেষ করে লোধাশুলির মোড় থেকে জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমাদের রিসর্ট আরণ্যকে চলে এলাম। আসতেই ওনারা বেশ সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের স্বাগত জানালেন। পার্কিং এ গাড়ি রেখে আমাদের টেন্টের দিকে চললাম। এখানে টেন্ট ছাড়াও ডিলাক্স, সুপার ডিলাক্স আর এক্সিকিউটিভ রুমও রয়েছে। এগুলো হচ্ছে টেন্ট, এরকম 6টা টেন্ট রয়েছে। আমরা রয়েছি রুম টেন্ট নাম্বার 1 এ। টেন্টে এসি, ফ্যান, আরামদায়ক বিছানা, পরিষ্কার বাথরুম সব থাকলেও ঘরের মধ্যে বিশাল বড় একটা বেসিন, মশা আর পোকামাকড়ের উপদ্রব বেশ বিরক্তিকর লাগলো। তবে টেন্টের বাইরে সুইমিং পুল দেখে সব বিরক্তি কেটে গেল। সেই ফাটাফাটি সুইমিং পুল। ফ্রেশ হয়ে সবাই একসাথে পুলে নামলাম। ঘন্টা দুয়েকের পুল পর্ব মিটিয়ে স্নান সেরে সকলে চললাম লাঞ্চ পর্ব সারতে। চলুন ততক্ষণে আপনাদের আরণ্যক রিসর্টের একটা ছোট ট্যুর দিয়ে রাখি। ডিলাক্স আর সুপার ডিলাক্স, নিচের গুলো ডিলাক্স, উপরে গুলো সুপার ডিলাক্স, একদম পুল ফেস্ট। বাচ্চাদের ছোট পুলও রয়েছে ডান দিকে। তবে এই পুলটা কিন্তু বেশ ডিপ। এটা হচ্ছে এক্সিকিউটিভ কটেজ গুলো, দুটো রয়েছে। পাশে বিশাল বড় কার পার্কিংও রয়েছে। ডান দিকেও অনেক গাড়ি রাখা রয়েছে। একদম জঙ্গলের মধ্যে দারুণ অ্যাম্বিয়েন্স। সুইমিং পুলটা নিয়ে একদম ফাটাফাটি উইকেন্ড কাটবে যে কোনো লোকে।
বাচ্চাদের খেলার জায়গা, দোলনা, স্লিপ আর এক রকম অ্যাক্টিভিটি। এই দুটো হচ্ছে 4 বেডেড কটেজ। তো 4 জন মিলে এলে বেশ ইকোনমিক সলিউশন। সমস্ত রুমের সাথেই ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। এটা হচ্ছে মেন পার্কিং, আর পেছনে যে বাড়িটা দেখছেন সেটা হচ্ছে ব্যাংকোয়েট হল। আমরা প্রায় 70 জন এসছি, তাই ওখানেই আমাদের লাঞ্চ, আজকের ব্রেকফাস্ট সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে। দুপুরের খাবার ছিল ভেজ থালি, আর তার সাথে চিকেন, মাটন বা ফিশ। সাদা প্লেটের ওপর শালপাতা দিয়ে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, সালাড, লেবু, লঙ্কা, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, আর তার সাথে আমরা নিয়েছিলাম মাটন। লাঞ্চের পর শালের জঙ্গল পেরিয়ে বেরোলাম লোকাল সাইট সিইং করতে। বিবেকানন্দ স্ট্যাচু থেকে বাঁদিক নিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল ডুলুং নদী পেরিয়ে শিলকিগড় রাজবাড়ি। এর আগেও 2020 সালে আমরা বাইকে লং রাইডে এসেছিলাম এখানে। তখন বেড়া না থাকায় এখানে ভেতর অবধি যাওয়া যেত। প্রাচীন ভগ্নপ্রায় রাজবাড়ি চত্বরের বাইরের অংশটা আমরা ঘুরতে লাগলাম। প্রায় 300 বছর আগে জাম্বনির সামন্ত রাজা গোপীনাথ সিংহ চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি নির্মাণ করেন। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্রই অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন, সেখানে প্রবেশ নিষেধ। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ির দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পার কাজও চোখে পড়ে। বাইরে থেকে এক নজর দেখেই বোঝা যায় এককালে কতই না জৌলুস থেকে থাকবে এর। চত্বরের ভেতরে থাকা মন্দির তিনটির অবস্থাও খুব একটা ভালো নয়। এর মধ্যে সব থেকে বড় নবরত্ন মন্দিরটি রাধা কৃষ্ণের, যার উল্টো দিকেই রয়েছে শিব মন্দির, আর তার পাশেই কাছে ভগ্নপ্রায় জগন্নাথ মন্দির। এবার কনক দুর্গা মন্দির যাওয়ার পথে ডুলুং নদীর ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়ালাম। বর্ষায় নদীতে জল দেখা গেলেও শীতে ও গরমে নদীর জল প্রায় শুকিয়ে যায়। আবার বেশি বর্ষায় এই ব্রিজও জলের তলায় ডুবে যায়। নদী দেখে মেইন রোড থেকে বাঁদিক নিয়ে জঙ্গল ঘেরা রাস্তা পেরিয়ে কনক দুর্গা মন্দিরের পার্কিং এ এসে পৌঁছালাম। পার্কিং থেকে সবুজে ঘেরা কিছুটা রাস্তা পেরিয়ে মূল মন্দিরে ঢুকতে হয়। গোপীনাথ সিংহ এই মন্দির তৈরি করলেও প্রাচীন দ্বিখণ্ডিত কনক দুর্গা মন্দিরের পাশেই তৈরি হয় নতুন মন্দির। দুর্গাপুজোর 4 দিন বিশেষ আচার মেনে পূজিতা হন দেবী কনক দুর্গা। একসময় নরবলির রক্তে দেবীর পুজো হলেও পরবর্তী সময় তা পরিবর্তিত হয়ে চালু হয় মোষ বলি। দেবীর ভোগে থাকে হাঁসের ডিম, মাছ পোড়া, পান্তা ভাত আর অষ্টমীর রাতে বলি দেওয়া পাঁঠার মাংস। মন্দিরের পাশের রাস্তা ধরে একটু এগোলেই ডুলুং নদীর পাড়ে সূর্যাস্তের সোনালী আভা গায়ে মেখে চললাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে।
ভিতরে ঢোকার আগেই দেখা পাওয়া গেল এই জাতীয় পাখির। এই রাজবাড়িটি বর্তমানে একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে, তাই এখানে বুকিং না থাকলে বাইরের টুরিস্টদের রাজবাড়ি চত্বরে ঢোকার নিষেধাজ্ঞা আছে। সুসজ্জিত বাগান, ফোয়ারা, গেস্ট হাউস ও মূল রাজভবনটি নিয়ে কমপ্লেক্সটি ভীষণই সুন্দর আর উপভোগ্য। নতুন রাজপ্রাসাদটি বেশ চিত্তাকর্ষক আর ইন্দো সার্সেনিক রীতিতে নির্মিত, যার ভাস্কর্য পরিকল্পনা করেন কলকাতার উন্নয়ন সংস্থার প্রধান শ্রী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস মহাশয়। বর্তমান রাজ পরিবারের বংশধররা এখানে থাকেন, তাই অনেক অংশেই ঢোকা যায় না। আম্বারের রাজা মান সিংহের আদেশে সর্বেশ্বর সিং রাজপুত সামরিক বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড আক্রমণ করলেন। এরপর মাল রাজাকে পরাস্ত করে তিনি মল্লদেব উপাধি ধারণ করলেন এবং ঝাড়গ্রাম নামে তার রাজধানী স্থাপন করলেন। ঝাড়গ্রাম কথাটার অর্থ ঘন অরণ্যে ঢাকা একটি গ্রাম। তার এই জয় উপলক্ষে প্রতি বছর বিজয়া দশমীতে তা উদযাপিত হতে থাকে। মান সিংহ কয়েক মাস এখানে বসবাস করার পর রাজস্থানে ফিরে যেতে চান এবং সেই সময় তার সেনাপতি সর্বেশ্বর সিং এর হাতে তার রাজত্ব তুলে দিয়ে তাকে ঝাড়গ্রামের রাজা হিসেবে নির্বাচিত করেন। সেই থেকেই এই দুর্গ রাজ পরিবারের সদস্যদের বসবাস ও রাজত্ব পরিচালনার জন্যই ব্যবহৃত হয়, যা আজও নবনির্মিত রাজপ্রাসাদের পিছনে রয়ে গেছে। ভিতরের অংশে একটি পারিবারিক রাধা গোবিন্দের মন্দির রয়েছে। রাজবাড়ির ঘোরাঘুরি শেষ করে WBTTC পরিচালিত টুরিস্ট কমপ্লেক্সের রেস্টুরেন্টে চা ও স্ন্যাক্সের অর্ডার দিয়ে কমপ্লেক্সের চারদিকে একটু ঘুরে নিলাম। এগুলো হচ্ছে একটা রুম। আমরা এই কটেজগুলো আগে ছিলাম, এখন যেহেতু নেই দেখানো যাচ্ছে না। প্রচুর হাঁস, একটা প্লেগ্রাউন্ড, বাচ্চারা এখানে খেলতে পারবে। আর এখানে একটা বিশাল বড় পুকুর, পুকুরে বোটিংও করা যায়। রাতের বেলা এখানে ফোয়ারাও হয়, রঙিন ফোয়ারা। এই ঝিলের ধার দিয়ে এক একটা রুম রয়েছে, আর দূরে ওইখানে ঝাড়গ্রামের নাচ, পুরুলিয়ার ছৌ নাচ সবকিছু হয়। আর এই ঝিলের চারদিকে কটেজ। ঝাড়গ্রামের সব থেকে ভালো থাকার জায়গা কিন্তু এটাই। আমরা 2020 সালে ছিলাম, তখন ঘর ভাড়া অনেকটাই কম ছিল। এরপর এসেছিলাম সাবিত্রী মন্দির দেখতে। প্রায় 350 বছরের পুরনো এই মন্দিরটি ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র মাতৃমন্দির। তখন মন্দির বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি, তাই বাইরে থেকে মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করে ফিরে এলাম হোটেলে। এই পর্ব এখানেই শেষ হলেও আগামী পর্বের গল্প কথায় থাকছে মিষ্টি বেলপাহাড়ি গ্রাম আর ছবির দেশ খোয়াবগাঁয়ের গল্প। তাই ওয়েফেয়ারস ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে শতদ্রু পল্লবের সাথে ঘুরতে থাকুন পরের পর্বগুলোতে।
আর এই পর্ব কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।